শেখ হাসিনা এবং তার লোকজন 15 বছরে যে দুর্নীতি করেনি, শেখ হাসিনা এবং তার লোকজন 15 বছরে যে দুর্নীতি করেনি, এরা 15 মাসে তার থেকে বেশি দুর্নীতি করেছে। ইউনূসকে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে ইউনূস কর্ণপাত করেনি, ইউনূস সাহেবকে এটা কর্ণপাত করেনি। কেন? সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমাদের 1200-1300 টাকার গ্যাস পৌঁছে যায় 2200-2300 বা 2000 টাকার। এই টাকাগুলো যায় কোথায়? এটা তো ইউনূসকে জবাব দিয়ে করতে হবে। টাকাগুলো কোথায় যায়? আমার রক্ত শোষণ করে, আমার রক্ত বিক্রি করে তুমি কার পূজার জন্য ফুল কিনে দিচ্ছ? আমার রক্ত বেচা টাকা দিয়ে তুমি কার পূজার ফুল কিনে দিচ্ছ? ইউনূস, তোমাকে বলতে হবে। শেখ হাসিনা এবং তার লোকজন 15 বছরে যে দুর্নীতি করেনি, শেখ হাসিনা এবং তার লোকজন 15 বছরে যে দুর্নীতি করেনি, এরা 15 মাসে তার থেকে বেশি দুর্নীতি করেছে। ইউনূসকে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে ইউনূস কর্ণপাত করেনি, ইউনূস সাহেবকে এটা কর্ণপাত করেনি। কেন? সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমাদের 1200-1300 টাকার গ্যাস পৌঁছে যায় 2200-2300 বা 2000 টাকার। এই টাকাগুলো যায় কোথায়? এটা তো ইউনূসকে জবাব দিয়ে করতে হবে। টাকাগুলো কোথায় যায়? আমার রক্ত শোষণ করে, আমার রক্ত বিক্রি করে তুমি কার পূজার জন্য ফুল কিনে দিচ্ছ? আমার রক্ত বেচা টাকা দিয়ে তুমি কার পূজার ফুল কিনে দিচ্ছ? ইউনূস, তোমাকে বলতে হবে। বাঙালি জাতি হিসেবে আমরা এটা মানি না, আমরা মানতে পারবো না। আপনারা জামাতের নেতাদের দিকে তাকায় দেখেন, আপনারা এনসিপি নেতাদের দিকে তাকায় দেখেন, সব পা চাটা, একজনের পা চাটতে চায়, পা চেটে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। আর যারা পা চাটা এই ছাগল পোষে, তারা নিজের আখের গোছাতে পারে খুব সহজে। আমরা এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। সুপ্রিয় বন্ধুরা, আসলে পা চাটা বোঝা যায় তো তোষামোদ যারা করে, তোষামোদি কারবার। একজন অযোগ্য লোক, একজন দুষ্ট লোকের পা চাটে, দুষ্ট লোকের চামচামি করে। একটা দুষ্ট লোক, মনে করেন একটা দুষ্ট লোক রাজনৈতিক ক্ষমতায়, আওয়ামী লীগ, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ছিল, তখন শেখ হাসিনার কিছু অযোগ্য দুর্বল পা চাটার লোক ছিল। তারা শেখ হাসিনার পক্ষ থেকে কখন কি আদেশ আসে এটা বাস্তবায়ন করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত থাকতো। সাথে সাথে তাদের নিজেদেরও আখের গোছাতে পারতো। আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলে কাউকে প্রকাশ্যে আনতে চাচ্ছি না, আমরা সবাই কম বেশি বুঝি। যেমন আওয়ামী লীগের অনেকগুলো শিল্পী ছিল, তাদের মধ্যে একজন সংসদেও গান গাইতো। আমাদের তো জানা উচিত, বা তার জানা উচিত, বা শেখ হাসিনার জানা উচিত সংসদে 1 মিনিটের ব্যয় কত এবং সংসদে আলোচনার বিষয়বস্তু কি হওয়া উচিত। উনি শেখ হাসিনার মন জয় করার জন্য সংসদে গান গাইতো। এটা পুরো বাঙালি জাতির জন্য একটা হাস্যকর এবং একটা লজ্জার ব্যাপার। তাছাড়া দেখা যাচ্ছে কি, রানা প্লাজা যখন ধ্বংস হলো, তখন আওয়ামী লীগের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সবাই তাকে চিনি জানি, নাম বলতে চাই না, সে বলল যে এটা বিএনপি জামায়াতের মিছিল, যে ওই যে বিল্ডিং এর গ্রিল ধরে টানাটানি করছে বলে সেটা ভবন ধস হয়ে গেছে, রানা প্লাজা ধ্বংস হয়ে গেছে। আসলে ছাগলের কথা বিশ্বাস করলাম অল্প সময়ের জন্য। যেমন যখন গ্রিল ধরে টানাটানি করছিল তখন যদি পড়তো, তাহলে বোঝা যেত বিএনপি জামাত বাহু শক্তিতে অনেক শক্তিশালী এবং সরাসরি আল্লাহর অলৌকিক ক্ষমতা নিয়ে চলে। কিন্তু তখন তো পড়িনি, পড়ছে তো অন্য সময়। আর এছাড়া আওয়ামী লীগে অনেক শত অগণিত আছে, ছাগল আছে, এদের দিয়ে নিয়মিত হাল চাষ করতে যে পুরো বাঙালি জাতিটাকে শেষ করে ফেলাইছে। এর ফলাফল, সর্বশেষ ফলাফল শেখ হাসিনা এবং তার কিছু নেতার ভারতে পলায়ন, সামান্য কিছু 2-1 নেতা হচ্ছে কারাগারে আটক, অধিকাংশ নেতা দেশের ভিতরে বা অভ্যন্তরে পালানোর অবস্থায় রয়েছে। আর শেখ হাসিনা এবং তার বড় যারা প্রতাপশালী বা প্রভাবশালী নেতা বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু জান্নাতি সুখ এবং জান্নাতি আরামায়েশ কিনে নিতে সক্ষম হয়েছে। তারা ইন্ডিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশে পালায় চলে গেছে। এটা আমরা সবাই জানি, আসলে ওভাবে বললেও কি আর না বললেও কি। আর
ডক্টর ইউনূসের প্রসঙ্গে এবার আসি। ডক্টর ইউনূস তার মানে 5-6টা বাহিনী দিয়ে তিনি সে দেশ চালানোর জন্য অনেক চেষ্টা করছে। যেমন ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে আসতেছে, অনেক অফার তাকে করছে। ওকে, ভালো কথা, কেউ তো আপত্তি করেনি যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে পারবে না বা আমরা মানি না, এরকম কেউ কোনো কথা বলেনি। সবার একটা আশা ছিল যে ডক্টর ইউনূস বাংলাদেশের মানে কাণ্ডারি হবে। কিন্তু আসলে কি দেখলাম, সে এসে দেশে এসে যারা তাকে ক্ষমতায় বসাইছে, ছাত্ররা মনে করে ছাত্ররা তাদের ক্ষমতায় বসাইছে। এখন সে প্রথম কাজটা করলো কি, ছাত্রদের ঋণ শোধ করার জন্য সে কি করলো, ছোট ছোট বাচ্চা যাদের মুখ টিপ দিলে দুধ গলে পড়ে, মুখে এখনো দুধের গন্ধ আছে, তাদেরকে নিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দিল। একজনকে উপদেষ্টা বা মিনিস্টার বা মন্ত্রী বানায় দিল। সরকার গঠন করলে যারা মন্ত্রণালয় পরিচালনা করে তাদেরকে মন্ত্রী বলা হয়, আর একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে যাদেরকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাদের উপদেষ্টা বলে। তার মানে মন্ত্রণালয় মানে মন্ত্রী আর উপদেষ্টা সমান। তার মানে ইউনূস একজনকে মানে উপদেষ্টা বা মন্ত্রী বানাইছে। আচ্ছা, ইউনূস মন্ত্রী বানালো কাদেরকে? তাদের রাজনৈতিক দর্শন কি, তাদের যোগ্যতাটাই বা কি, পুরো দেশবাসী তো জানে। ছোট ছোট বাচ্চাদের দিয়ে তার উপদেষ্টা বানালো, সহকারী বানালো, মন্ত্রণালয়ের দায়িত্ব দিল। তারা আবার খালটা উদ্বোধন করতে যায় কি করে, ওইখানে লাল গালিচা দিয়ে তার উপর দিয়ে উদ্বোধন করতে চায়। বাংলাদেশের কৃষি বিপ্লবের জনক হিসেবে সবাই যাকে চেনে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে সারা বাংলাদেশের কৃষি উন্নয়ন করার জন্য সে খাল কেটে বেড়াইছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সে তো কোনোদিন লাল গালিচা ব্যবহার করেনি। এই ইউনূসের এই ছাগলগুলো লাল গালিচা ব্যবহার করছে। কত বড় অযোগ্য, নির্বোধ এই সমস্ত উপদেষ্টা। এদের কি দোষ? যে বানাইছে তারই তো দোষ, বানাইছে তার দোষ না, তারই তো দোষ। বিভিন্ন বুদ্ধিজীবীরা, সুশীল সমাজের লোকজন বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে বোঝাইছে আপনার এই উপদেষ্টা পরিষদের চেহারা ভালো না, উপদেষ্টা পরিষদ পাল্টান, একটা জাতীয় সরকার গঠন করে। ডক্টর ইউনূস কিন্তু এগুলো কোনো কিছু পাত্তা দেয়নি, কোনো কিছু পাত্তা না দিয়ে তাদের দিয়ে দেশ চালাইছে। এখন তাদের দিয়ে দেশ চালানোর ফলাফলটা কি? প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাইছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সুশীল সমাজ, ভদ্র সমাজ, যাই বলেন না কেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া, সবাই বলতেছে তার উপদেষ্টা অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাই যাচ্ছে 15 মাসে শেখ হাসিনা এবং তার লোকজন 15 বছরে যে দুর্নীতি করেনি, এরা 15 মাসে তার থেকে বেশি দুর্নীতি করেছে। ইউনূসকে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে ইউনূস কর্ণপাত করেনি, ইউনূস সাহেবকে তো কর্ণপাত করেনি। কেন? সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমাদের 1200-1300 টাকার গ্যাস পৌঁছে যায় 2200-2300 বা 2000 টাকায়। এই টাকাগুলো যায় কোথায়? এটা তো ইউনূসকে জবাব দিয়ে করতে হবে, টাকাগুলো কোথায় যায়? আমার রক্ত শোষণ করে, আমার রক্ত বিক্রি করে তুমি কার পূজার জন্য ফুল কিনে দিচ্ছ? আমার রক্ত বেচা টাকা দিয়ে তুমি কার পূজার ফুল কিনে দিচ্ছ? ইউনূস, তোমাকে বলতে হবে। ভয় নেই, তোমাকে বলতে হবে না। আসলে তুমি তো আমেরিকায় চলে যাবা, তোমাদের উপদেষ্টারা অনেকেই আমেরিকায় চলে যাবে। সাধারণ জনগণের, সাধারণ মানুষের ঘাড়ের পরে থেকে যাবে চিরস্থায়ী একটা অশান্তি। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে তোমরা ইন্ডিয়াতে চলে যাবা, তোমরা পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাবা। আর আমরা কি করব? আমরা আঙ্গুল চুষবো, না? আমরা ছাগলের বাচ্চা। এখন জামায়াত সেই চেষ্টা করতেছে, জামাত ক্ষমতায় যাবে। জামাত মনে করছে আওয়ামী লীগের সূর্য অস্তমিত হয়ে গেছে, এখন ওই সূর্যটা জামায়াত নামে উদিত হচ্ছে, জামাতের সূর্য হিসেবে উঠতেছে। ওটা না, এটা ভুল।
তোমরা মহা ভুলের মধ্যে ডুবে আছো। ধর্ম ব্যবসায়ের যদি জান্নাতের টিকিট বিক্রি করার যদি অভিযোগ তোমাদের থাকে, সবাই যদি জানে, যেমন ইসলামের হেফাজতে ইসলামের আমির যেভাবে বলছে যে জামাতকে ভোট দিয়ে হারাম, আমি বলছি না, আমি কে? আমি কেউ না। যে মামুনুল হক তোমাদের সাথে জোট করছে, জামাতের সাথে এনসিপির সাথে জোট করছে, সেই মামুনুল হককে বসের বস বলতিছে। হেফাজতে ইসলামের আমির বলছে জামাতে ভোট দিয়ে হারাম। কেন বলতিছে? জামায়াত বলতিছে, জামাতের অনেকের বিরুদ্ধে, অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আছে যে জামায়াতকে ভোট দিলে জান্নাতে যাবে। তোমাদের ধর্ম ব্যবসায়ী বলতিছে। আচ্ছা, জামায়াতের মধ্যে অনেক যোগ্য লোক আছে, জামায়াতের সাথে যারা জোট করেছে ক্ষমতায়, যে আরো হাজার হাজার কোটি টাকার মালিক হবে, তাদের একাংশ হচ্ছে এনসিপি। এই এনসিপির নেতাদের বয়স কত? তাদের পিছনে ঘোরে কারা? তাদের রাজনৈতিক দর্শনটা কি? তাদের যোগ্যতাটা কি? দেশবাসী কিন্তু জানতে চায়, দেশবাসী জানতে চায় তাদের যোগ্যতাটা কি। বলতে পারো, যে কেউ বলতে পারো দেশবাসী। আচ্ছা, জামাতে যারা দেখছো, এনসিপি যারা দেখছো, তাদের বলি, আচ্ছা এনসিপি নেতাদের যোগ্যতাটা কি? উই নিড টু নো। এনসিপি নেতাদের যোগ্যতাটা কি? তারা মন্ত্রী হবে, উপদেষ্টা হয়েছিল, আবার মন্ত্রী হবে। প্রকাশ্যে আসছে নাম দাইগে দাইগে বলছে এনসিপির উপদেষ্টা, অমুক অমুক উপদেষ্টা হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার 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 কোটি টাকার মালিক। টাকাগুলো কোথা থেকে আসছে? আমরা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ ভদ্র মানুষ, আমাদের ঘামে অর্জিত টাকা, মানে একরকম আমাদের রক্ত চোষণ করে নিয়ে তোমরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছো। জনগণ ক্ষমা করবে না। তোমাদের ভয়ও নাই, ভয় নাই, কারণ তোমরা তো ইন্ডিয়াতে চলে যাবে, তোমরা তো ইউরোপ আমেরিকাতে চলে যাবে, তোমরা তো জান্নাতি জীবনযাপন শুরু করে দেবে, তোমাদের তো ভয় নাই। বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় অবৈধভাবে যারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কোনো আইন, কোনো নিয়ম, কোনো প্রতাপশালী কোনো কেউ তাদের পায়ের কাছে যাইতে পারে না। পশমে স্পর্শ তো করা তো দূরের কথা, তাদের একটা লোম টাইনে ছিঁড়বে এরকম যোগ্যতা কারোর হয় না, কারণ তারা টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে ফেলে। স্বাভাবিকভাবে বলি, একটা অশুভ শক্তি, অশুভ ব্যক্তি যদি অবৈধভাবে 1 কোটি টাকা উপার্জন করে, সে ঠিকই তার থেকে 1 লাখ টাকা একটা ঘুষ দিয়ে সেই রাস্তাটা, সেই জিনিসটা, সেই যে ন্যায়ের যেটা শক্তি, সেই শক্তিটাকে ডাবায় রাখে। অন্য ছোট ছোট সাধারণ মানুষগুলোকে সে গোলাম বানায় রাখে। কেউ কথা বলে না, কেউ বলতে পারে না। কেন বলতে পারে না? একটা ধনীর মেয়ে যদি অন্য পুরুষের হাত ধরে বেরোয় চলে যায়, সাধারণ মানুষ সেটাকে বলতে পারে না, বরং সাধারণ মানুষ সেই ধনীটাকে খুশি রাখার জন্য বলে অমুকের মেয়ে বেড়াতে গেছে। আর একটা সাধারণ গরিব মানুষের বা ফকির মানুষের একটা মেয়ে যদি বেড়াতেও যায়, তাও গুজব উঠায় দেয় অমুকের মেয়ে বেরোয় চলে গেছে। এই সমস্ত অপসংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত। আমরা যারা সচেতন মানুষ আছি, অবশ্যই আমরা এই প্রচলিত সিস্টেমটাকে আমরা অবশ্যই ঘৃণা করি। তার মানে আমার মূল সুর হলো, যে একবার টাকা পয়সার মালিক হয়ে যায় কোনো না কোনোভাবে, সে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে চলে যায়, সে সমস্ত ধরার ছোঁয়ার বাইরে চলে যায়। শেখ হাসিনার আমলে এমপি হলো কারা, মন্ত্রী হলো কারা? এমপি হলো তারা ওই ক্রিকেট খেলে, ওই মানে মঞ্চে মঞ্চে নাচানাচি করে, তারপরে ওই যে একটু অভিনয় করে। শেখ হাসিনার আমলে এই সমস্ত লোকজন কিন্তু এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার চক্কার নড়ে না, কোনো কথা বলতে পারে না। আবার পারে, কি পারে? ঘুষ খাইতে পারে। সেটা ঘুষ খাইতে পারে, সে ভালো কিছু কাজ করতে পারে না, সে সমস্যার সৃষ্টি করে রাখতে পারে। শেখ হাসিনা যেটা বলে সেটা অন্ধবিশ্বাসের মতো সেটা বাস্তবায়ন করতে পারে।
আর তার সুযোগে সে হাজার হাজার কোটি টাকা মালিক হওয়ার স্বপ্ন দেখে, সে সেই কাজে ব্যস্ত থাকে। ইউরোপ আমেরিকাতে বাড়ি করবে, ইন্ডিয়াতে বাড়ি করবে, সময় বুঝে পালায় চলে যাবে। আর আমরা সাধারণ মানুষ এরকম ছাগলই থেকে যাব, অসহায় থেকে যাব। আমাদের শরীরে রক্ত বিক্রি করা টাকা ট্যাক্স হিসাবে তারা নিয়ে নিয়ে ইচ্ছে মতো আনন্দ বা আমোদ প্রমোদ করে। আর আমরা সাধারণ মানুষ আঙুল চুষতেই থাকি, আমাদের কোনো উপায় অন্তর থাকে না। এ সমস্ত অবস্থা থেকে সম্মিলিতভাবে আমাদের বেরোয় আসতে হবে। আমাদের একটা রাষ্ট্র সংস্কার প্রয়োজন, আমাদের একটা নির্ধারিত নিয়মের মাধ্যমে ক্ষমতা যাওয়া এবং ক্ষমতা থেকে আসা রাষ্ট্র পরিচালনার একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নিয়ম নীতি বা একটা সংবিধান থাকতে হবে। সবাইকে, সরকারি কর্মকর্তা কর্মচারী বা আমলা থেকে শুরু করে মন্ত্রী এমপি সবাইকেই, যারা প্রজাতন্ত্রের কর্মচারী বা প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত, প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তা না হলে আমাদের এই ছাগল দিয়ে হাল চাষ করার সিস্টেম থেকে বেরোনোর কোনো উপায় নাই। আমরা কোনো বাংলাদেশের সাধারণ মানুষ আমরা ভোট দিয়ে অন্তত কোনো ছাগল নির্বাচিত করব না, যে ছাগল পা চাটার কাজে ব্যস্ত থাকে। পা চাটবে, একটা ছাগল পা চাটে, তাতে হাল চাষ করা যায় না? ছাগল দিয়ে হাল চাষ করা যায়? কখনো দেখছেন? ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না। সুতরাং ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টার এই অপসংস্কৃতি থেকে আমাদের অবশ্যই সবাইকে বের হয়ে আসতে হবে। তাহলে আমাদের দেশটা আসলে কথায় কথা বাড়ে, আমাদের দেশটা সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের আগে পরে স্বাধীন হয়েছে। তাহলে আমাদের দেশটা সিঙ্গাপুর বা থাইল্যান্ড থেকে অনেক ঊর্ধ্বে যাওয়ার কথা ছিল, অর্ধেক ঊর্ধ্বে যাওয়ার কথা ছিল আমাদের দেশটাকে। কিন্তু আসলে আমরা কোথায়? আমাদের দেশটা কোথায়? আমাদের দেশটা অনেক 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 পিছনে পড়ে আছে। আমাদের দেশটাকে সামনে নিতে গেলে একজন রাজনৈতিক ভালো, একজন যোগ্য, হতে পারে ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একজন যোগ্য লোকের, যোগ্য কাণ্ডারির সাথে আমাদের তাল মিলায় কাজ করতে হবে। একজন অবশ্যই এই নির্বাচনে বাংলাদেশের বাঙালি জাতির জন্য একজন কাণ্ডারি নির্বাচিত হবে, আমরা যেটা আশা করি। তাকে সহযোগিতা করে আমাদের দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এই লোহার বাংলা, আমাদের তামা লোহার বাংলা, আমাদের সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আমাদের বাংলা কিন্তু সোনার বাংলা না। একটা মহিলা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সে শুধু বলতো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। আসলে ডিজিটাল চোর, ডিজিটাল ডাকাত, ডিজিটাল অপরাধী, ডিজিটাল লুটেরা, অপকর্মের ডিজিটাল। তারা অপকর্মের ডিজিটাল, তারা কিন্তু কার্যকরী কোনো ডিজিটাল না। ওই মহিলা পালাইছে, ওই মহিলা পুরো জাতিটাকে জাহান্নামে পৌঁছে দিয়ে মহিলাটা পালায় চলে গেছে। আমরা এখন কি করব? আমাদের করার মতো কিছু আছে? আমাদের এখনো আছে। এখনো যারা যোগ্যতা সম্পন্ন লোক, ব্যারিস্টার, জজরা তো করতে আসে না, যারা ব্যারিস্টার বা উচ্চ পর্যায়ের যোগ্য লোক, তাদেরকে আমরা নির্বাচিত করব। তাদেরকে নির্বাচিত করে তাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় এনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের সোনার বাংলাটাকে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই অঙ্গীকার এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আওয়ামী লীগ মুর্দাবাদ, এনসিপি মুর্দাবাদ, অযোগ্য সবাই মুর্দাবাদ।